ভাবি যেতে চাচ্ছে না আমাদের সাথে পিকনিকে। যেতে চাচ্ছে না মানে? তোকে বলেছে? হ্যাঁ, আমার তো রেডি হওয়া শেষ। ভাবির হয়েছে কিনা দেখতে গিয়েছিলাম, দেখি কোনো রেডি হয়নি। তার উপর বলে বড়রা কেউ যাচ্ছে না, তাই তার যেতে ইচ্ছে করছে না। দিথির কথা শুনে দিগন্ত আর মাহাত একে অপরের দিকে তাকায়। বুঝতেই পারছে অন্তিকের সাথে কোথাও যেতেই ভয় পাচ্ছে মেয়েটা। তার ওপর বড়রা কেউ সাথে নেই। তবে দিগন্ত কিছু না বললেও মাহাত বলে, আরে মামি, বুঝতে পারছো না অন্তিক ভাই যাচ্ছে সাথে, তার উপর তোমার বড়রা কেউ নাই, তাই ভয় পাচ্ছে বেচারি। কখন না জানি ট্রেনের রুমে ঢুকিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাহাদের কথা কেউ ধরতেই পারেনি, কিন্তু অন্তিক বুঝে যায় কালকের ঘটনাটা এই বেদকটা দেখে নিয়েছে। সে খুব বিরক্ত হয়। এই ছেলের চোখে যেখানে সেখানেই থাকবে, চোখ নয় যেন সিসিটিভি। মিসেস তাবিয়া ছেলে মেয়েদের কথা শুনে বলেন, আচ্ছা তোরা বস, আমি ওর সাথে কথা বলে আসছি। প্রাণিশার ভয় করছে হঠাৎ এভাবেই যাবে না বলায় কোথাও তাকে বকা না খেতে হয় বড়দের কাছে। এমন হলে সে খুব লজ্জায় পড়বে। কিন্তু যেখানে বড়রা কেউ নেই সেখানে কালকের পর ওই উকিল সাহেবের সাথে কোথাও যাওয়ার মতো ভুল সে করবে না। প্রথমত, কাল লোকটা তার সাথে যা করেছে এরপর তার সামনে পড়তে তার অস্বস্তি হচ্ছে। দ্বিতীয়ত, সে ওখান থেকে আসার আগে যা করে এসেছে তার জন্য ভয় করছে। মানুষটা যদি এর জন্য তাকে আবার কোনো শাস্তি দিতে চায়, মানা না মানা পরে আসছে, কিন্তু উকিল সাহেব তার স্বামী হয়, যা করেছে তার অধিকার আছে। কিন্তু তাই বলে এমন একটা ঝুলে থাকা সম্পর্কের মধ্যেও এসব না। তাকে পারিবারিকভাবে স্বীকৃতি দিয়েছে না, সে নিজে মানি এটা স্বীকার করেছে, আর না তো সামাজিকভাবে এই বিয়ের অস্তিত্ব আছে। তাহলে যতই অধিকার থাকুক, সে যা প্রতিক্রিয়া দিয়েছে তাতে ভুল কিছু করেনি মোটেই। নিজের সুবিধা মতো তো বিয়ের ফায়দা তুলতে পারে না। চাইলে স্বীকৃতি দিলে সব ভাবেই দিতে হবে। কিন্তু কালকের পর প্রাণিশার চোখে অন্তিক যেন আরও নিচে নেমে গেল। এর মধ্যে দিগন্তের মা প্রবেশ করে তার রুমে। তিনি এসে প্রাণিশার কাছে না যাওয়ার কারণ জানতে চান। প্রাণিশা বোঝায় তার ভালো লাগছে না, বড়রা কেউ নেই, তাই মন টানছে না যেতে। প্রাণিশার কথা বুঝে তিনি বলেন, তুমি যাওনি জানলে তোমার শাশুড়ি মা রাগ করবে, আমাকে জিজ্ঞাসা করবে তার ছেলের বউকে কেন পাঠালাম না। তুমি বরং তার সাথে কথা বলে নাও। হ্যালো, ভাবি বলছো? হ্যাঁ বল, আমি। ছেলে মেয়েরা বের হয়ে পড়েছে। বের হওনি এখনো? তোমার ছেলের বউ বলছে সে যাবে না পিকনিকে, তাই তোমাকে ফোন লাগালাম। পরে তো বলবে তোমাকে জানালাম না কেন। নাও, এবার তুমি বোঝাও তাকে। যাবে না মানে? কি সমস্যা ওর? অসুস্থ বোধ করছে নাকি? না, অসুস্থ না, তবে যতটুকু বুঝতে পারছি আমরা বড়রা কেউ যাচ্ছি না বলে সে তোমার ছেলেকে ভয় পাচ্ছে, তাই যেতে চাচ্ছে না। এই কথা শুনি তিনি ফোন কেটে দেন। তারপর 2 সেকেন্ড পর আবার কল আসে, ভিডিও কল। প্রাণিশা এতক্ষণ দুই শাশুড়ির কথা শুনছিল ভয় ভয়। শাশুড়ি হঠাৎ কল কেটে আবার ভিডিও কল দেওয়ার তার ভয়টা দ্বিগুণ হয়। এবার বকা শুনবে নিশ্চিত। কি সমস্যা তোর? আমার ছেলেকে ভয় পাচ্ছিস? প্রাণিশা মাথা নাড়িয়ে অসহায় ভঙ্গিতে না বোঝায়, কিন্তু ওর মিথ্যে মিসেস আয়েশার কাছে লুকাতে পারে না। তিনি বেশ বুঝতে পারছেন মেয়েটা এখনও তার ছেলেকে ভয় পাচ্ছে। কীভাবে যে এই ভয় ভাঙাবেন তিনি বুঝতেই পারবেন না। তবে সেদিন তো বুঝিয়েছিলেন অন্তিককে, আর সেও শুনেছিল সব, দ্বিমত করেনি যখন। নিশ্চয়ই এখন আর মেয়েটার সাথে বাজে ব্যবহার করবে না। উল্টে ছেলের চোখে তিনি অন্য কিছু দেখেছেন। এই সময় যদি সব ঠিক করে ফেলা যায় তো এর চেয়ে ভালো বোধ হয় আর কিছুই হবে না। কিন্তু মেয়েটাই ভাবে অন্তিকের থেকে দূরে দূরে থাকলে সেটা কীভাবে সম্ভব? ভয় কাটাতে হবে, দুজনকেই কাছাকাছি থাকতে হবে। একে অপরকে জানলে বুঝলে তবেই না সম্পর্ক এগোবে। তিনি বললেন, শোন, অন্তিক কিছু করবে না তোকে, আমি তাকে বুঝিয়ে বলবো। আর তাছাড়া শুধু তোরা দুজন যাচ্ছিস এমন তো আর না। অন্তিক, ইসি, দিথি ওরাও আছে, দিগন্ত, মাহাদ, মেহেরিন সবাই তো আছে। ভয় পাওয়ার কিছু নেই। অন্তিককে আমি বলে দেব যাতে তোর সাথে সাথে থাকে, আর তোর বরের এক বন্ধু ও যাবে। দেখবি তো তার বন্ধুর সাথেই ব্যস্ত থাকবে, তাই এত ভয় পাওয়ার কিছু নেই। আর আমার কথা শেষ কথা, কোনো বাহানা অজুহাত শুনতে চাচ্ছি না, রেডি হয়ে নে। প্রাণিশা শাশুড়ির কড়া আদেশ শুনে আর কিচ্ছু বলতে পারে না। কোনো উপায় না পেয়ে আলমারি থেকে একটা ড্রেস বের করে পরে নেয়। ততক্ষণেই মিসেস তাবিয়া ফোনে যার সাথে কথা বলতে বলতে চলে গিয়েছেন। ইরফান এসেছে সরোয়ার বাড়িতে। তাকে পেয়ে বাড়ির বড়রা সহ ছেলে মেয়েরাও খুব খুশি।
দীর্ঘদিন পর দেখা কিনা সে এবার সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে রিহাব স্টেশন থেকে। আগের মতো আর কথায় কথায় রেগে যাওয়ার স্বভাব, বেপরোয়া স্বভাব এসব কোনো কিছুই তেমন একটা দেখা যায় না। বেশ পরিবর্তন এসেছে। তার এত পরিবর্তন দেখে সবাই অবাক। আগে কথাবার্তায় একটা উগ্র ভাব ছিল, অবশ্য এমন না যে এই বাড়ির বড়দের সাথে কিংবা বাকি ছেলেমেয়েদের সাথে উগ্রভাবে কথা বলতো, কিন্তু মোট কথা এখন যে ডিসেন্ট ভাইবটা আসছে তার থেকে এমনটা আগে কখনো ছিল না। তবে তারা সবাই ইরফানের এই পরিবর্তন দেখে খুব খুশি। ওরা সবাই এখনও সোফাতেই বসে আছে, তবে এখন মেয়েদেরও দেখা যাচ্ছে। বোনেরা রিহ্যাবিলিটেশনের পরিবেশ, খাবার দাবার এসব কেমন ছিল তা জানতে চাইছে। ইরফানও খুব সুন্দর করে ধৈর্যের সাথে সব কিছুর উত্তর দিচ্ছে। এটা আগের ইরফান হলে বলতো, হিরোইন, কোকেন এইসব কিছুদিন খা, তারপর রিহ্যাবিলিটেশনে যা, সব জানতে পারবি প্র্যাকটিক্যালি। এখন আবার মাথা খাস না ময়দা সুন্দরীরা। অন্তিক তার বন্ধুকে দেখতে দেখতে এসব ভেবেই মৃদু হাসে। তোষাকে এই মুহূর্তে খুব মনে পড়ছে। সে দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ দিথি বলল, দিথি হতাশ স্বরে বলে। এই কথাটা শুনে দিগন্ত অন্তিক কড়া চোখে তাকালো। ইরফান খুব জোরেই হেসে ওঠে। শোন দিথি ভরি, তোর ভাই আমাকে ওখানে পাঠিয়েছিল ভালো হয়ে আসতে, তো ভালো না হয়ে এসে উপায় আছে? নাহলে আমাকে যদি আবার রিহ্যাবিলিটেশনে পুরে দেয় আমার বুঝি খারাপ লাগবে না, নাকি তোরা খুশি হবি? আমি কিন্তু আবার তোর ভাইকে ভীষণ ভয় পাই, সত্যি বলছি। শেষের কথাটা কণ্ঠনালীতে হাত ছুঁয়ে বলে ইরফান। ইরফান ভাইয়া কাউকে ভয় পায়, এটাই অবাক হওয়ার মতো বিষয়। সেখানে আবার মুখে স্বীকারও করছে। সে যাকে ভাবিটা আসলেই রওনা দেবে সবাই ভেবেই দিথি চলে যায় প্রাণিশাকে ডেকে আনতে। অন্তিক শুরু থেকেই ইরফানের কথাবার্তা, ভাবভঙ্গি সব খুব মনোযোগ দিয়ে দেখছিল। এই ছেলে কয়েক মাস আগেও কত জ্বালিয়েছে তাকে, তোষাকে জ্বালিয়ে খেয়েছে বলতে গেলে, আর এখন কত ইনোসেন্টভাবে তার ভাই বোনদের সাথে কথা বলছে, গল্প করছে। কখনো যে এই ছেলেটার মুখের ভাষা নর্দমার কীটের চেয়েও জঘন্য ছিল তা বোঝার উপায় নেই। আসলে কি এতটা পরিবর্তন সম্ভব ইরফানের দ্বারা, নাকি তার কোথাও ভুল হচ্ছে? দিদিকে বলা কথাটা শুনি তার কেন জানি মনে হলো তার বন্ধু মনে মনে তার প্রতি অভিমান, অভিযোগ পুষে রেখেছে। কিন্তু সে আর কিছু ভাববে তার আগেই খেয়াল করে 2 তলা থেকে মিনি বিড়ালটা আসছে। সেবার তাকে কিছু বলতে না পেরে ঠোঁটে কামড় দিয়েছিল, আবার কালকে থুতু ছুঁড়ে পালিয়েছে। সে কিছু করলে বাচ্চাদের মতো কামড়াকামড়ি, থুতু ছুঁড়াছুড়ি করার সাহস রাখে, আবার নাকি তাকে ভয় পেয়ে পিকনিকে যেতেই যাচ্ছিল না। এই কথা ভেবেই অন্তিক বিদ্রুপ করে হাসে। প্রাণিশা উপর থেকে এক পলক অন্তিককে দেখে দিথির পেছন বারবার হাঁটতে থাকে। অন্তিক বুঝতে পারে যে সে মেয়েটাকে দেখেছে, এটা বুঝতে পেরেই লুকিয়েছে। এর মধ্যে সে খেয়াল করে তার কল্পনার মিনি বিড়ালের সাথে প্রাণিশার আজকের ড্রেস আপ খাপে খাপ যায়। সে সোফায় গা এলিয়ে বসেছিল, ওভাবেই মাথাটা ঘাড়ের দিকে সামান্য হেলিয়ে ওকে আপাতমস্তক দেখে। আসলেই যায়। ওর কল্পনায় আসল মিনি বিড়ালটা আর আজকের প্রাণিশার দেখতে একই। দিদির পেছন পেছন প্রাণিশা এসে ইসির পাশে গিয়ে দাঁড়ায়। মিসেস তাবিয়া ইরফানের জন্য নাস্তা এনেছেন। ওসব না খাইয়ে ছাড়ছেনই না, তাই সবাই বসে আছে আপাতত। সবাই যার যার নিজস্ব কাজ আর গল্পে মগ্ন। ইসি দিদি ছবি তুলতে সরে যায় প্রাণিশার পাশ থেকে। সে একা হয়ে পড়ে। অন্তিক যেন ওকে আপাতমস্তক আবার দেখার সুযোগ পেয়ে বসল, তা মিসও দিল না। একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে উপর থেকে নিচ আপাতমস্তক আবার ওকেই দেখছে। এতে মেয়েটার যে অস্বস্তি হচ্ছে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। সে হোক আজ সারাটা দিন তো পড়েই আছে, এত তাড়াতাড়ি নুয়ে পড়লে হবে? সবাই এখন গাড়িতে উঠেছে। ওরা কেউ বাড়ির কারে যাচ্ছে না। গাড়ি হলে 2টা লাগবে, তাও কোনো একটাতে গাদাগাদি হবে শিওর। আর পিকনিকে যাওয়ার সময় আলাদা আলাদা গেলে মজা লাগবে না। তাই 9 সিটারের টয়োটা হাইস ভাড়া করেছে দিগন্ত। ড্রাইভ করছে অন্তিক, আর তার পাশে ইরফান। একদম পিছনের সিটগুলোতে আছে প্রাণেশা, ইসি, দিথি আর মেহেরিন, আর তার সামনে অয়ন্তিক, মাহাত আর দিগন্ত। পেছনে ইসি আর দিথি নানান গল্প করছে। ওখানে গিয়ে কী কী করবে, কিভাবে ছবি তুলবে, ছবি ঠিকঠাক তুললে না দিলে খবর আছে, এরকম আরও নানান কিছু হচ্ছে তাদের গল্পের বিষয়বস্তু। মাঝে মাঝে প্রাণিশা আর মেহরিনকে এটা সেটা জিজ্ঞাসা করছে। সামনে থেকে অয়ন্তীও যোগ দিচ্ছে ওদের সাথে। দিগন্ত মাহাদের সাথে গল্প করছে, তবে ওর পুরো ধ্যান পিছনে ইসিতে। শোন, তোষা মেয়েটার সাথে কি এখন আর যোগাযোগ নেই ওদের? মানে এসেছে অবধি একবারও মেয়েটার নাম মুখে নিতে শুনলাম না, কিন্তু এদের দুজনের খুব ক্লোজ ছিল যতটুকু মনে পড়ে।
আচ্ছা, ওর কি বিয়ে হয়েছে নাকি এখনো আনমেরিড? হ্যাঁ। বিয়ে হয়ে গেছে? কিছু বলছিস? মাহাত নিচু স্বরে দিগন্তকে জিজ্ঞেস করেছিল কথাগুলো দৃষ্টি সামনে রেখেই, কিন্তু বুঝলো মিস্টার মজনু লয়লাতেই মগ্ন। পিছনে ইশিকে একবার দেখে নিয়ে বলে, আমার বোনটাকে এবারও রেহাই দে। মেয়েটা তোর নজর খেয়ে খেয়েই শুকিয়ে যাবে একদিন, দেখে নিস। কার সামনে আসিস, কোথায় আসিস তার ঠিক নেই, চোখ শুধু ওখানেই যত সব। মানুষ আর কাউকে ভালোবাসে না, শুধু তুইই বাসিস। ততক্ষণে দিগন্তের ধ্যান ছুটেছে। মাহাদের কথা শুনে সে বলে, যেদিন ভালোবাসবে সেদিন বুঝবে। দেখি দেখিও কিভাবে তৃষ্ণা মেটানো যায়। বিশ্বাস কর, চোখের সামনে পুরো দুনিয়া দেখার সুযোগ থাকলেও নজর শুধু ওতেই আটকাবে। মাহাদের কথা শুনে সে মৃদু হাসে, আর কিছু বলে না। অয়ন্তী জানলা দিয়ে হাত বের করে হাতে হাওয়া লাগাতে চাচ্ছিল, কিন্তু হাতটা জানলাতে রাখবে তার আগেই মাহাত ধরে নেয়। সে বিরক্ত হয়ে তাকায় মাহাতের দিকে। মাহাতও তাকাতে ভ্রু উঁচিয়ে কি জিজ্ঞেস করে। ওর বিপরীতে অয়ন্তীও জিজ্ঞেস করে, কি? এই স্বভাব এখনো যায়নি? অয়ন্তী ওর কথা বুঝতে পারেনি, বোঝার চেষ্টাও করে না। আর তার হাত ধরে নেওয়ার চেয়ে সে যথেষ্ট বিরক্ত। মাহাদের কথা উপেক্ষা করে সে বলে, হাতটা ধরে নিলে কেন? কি সমস্যা? এখনো বাচ্চা থেকে গিয়েছিস? 2 দিন পর বিয়ে হলে নিজেই বাচ্চার মা হবে। কোথা থেকে কিসের কথা বলছো? হাতটা ছাড়ো তো। আমাকে আর আমার বাচ্চাকে নিয়ে তোমায় ভাবতে হবে না। এই হাত আর ছাড়ছি না। গায়ে হা লাগানোর শখ থাকলে ওখানে পৌঁছে তারপর লাগাস। এখন আমার পাশে ভদ্র হয়ে থাক। পরে কিছু হলে তোর বাপ ভাই আমাকে এসে বলবে আমি থাকার পরেও তাদের মেয়ের হাত ভাঙে কিভাবে, আমাকেও না জানি তারপর কোন রিহ্যাবিলিটেশনে ঢুকিয়ে দেয়। অয়ন্তী মাহাদের কথা শুনে একবার সামনে তার ভাইয়া আর ইরফান ভাইকে দেখে নেয়। ইরফান ভাই কানে হেডফোন গুজে চোখ বন্ধ করে আছে, আর তার ভাইয়া ড্রাইভিং করছে মনোযোগ দিয়ে। সে মাহাদের একটু কাছে ঘেঁষে তার ভাই যাতে শুনতে না পায় তাই নিচু স্বরে বলে, আমার ভাইয়া আর বাবাকে যে কথায় কথায় খোটা দাও সেদিন বলে দিব, যেদিন বুঝবে। আমার ভাইয়া আর বাবাকে যে কথায় কথায় খোটা দাও যেদিন বলে দিব সেদিন বুঝবে। এখন আমার হাত ছাড়ো, না হলে দেখবে তোমার বিলেতি গার্লফ্রেন্ড আবার আমার হাত ধরাতে দেখে ভ্যাভ্যা শুরু করবে। তার তো আবার তোমার সাথে আত্মিক বন্ধন, তুমি কারো দিকে তাকালেও সে বুঝে যায়। টুরু লাভ কি না? মাহাত অয়ন্তীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটা নিশ্চয়ই কাল ওর ফোনে অ্যালাইনার সাথে কথা বলা শুনে নিয়েছে, তাই এভাবেই ব্যঙ্গ করছে। লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শুনিস? এত বড় হলি অথচ ম্যানার্স শিখলি না। তোর বাপ ভাই আর শিখিয়েছে কি এত বড় সরে? কথায় কথায় আমার বাবা আর ভাইয়াকে টানবে না মাহাত ভাই। তোমার কথা হচ্ছে আমার সাথে, আমাকে বলো যা বলার। আর তারা আমাকে ম্যানার্স না শেখালেও ফোনে ছেলেদের সাথে লুতুপুতু না করতে বেশ শিখিয়েছে, তাই ওদিকে তো নাই যাও। তো তুই বলতে যাচ্ছিস তোর বাপ ভাইকে না টেনে তোকে টানতে? নে টানলাম বলে মাহাত অয়ন্তীর মাথার চুলগুলোতে হালকা টান দেয়। অয়ন্তী চুলের টান খেয়ে ওর দিকে ঝুঁকে যায়। এক হাত দিয়ে চুলগুলো ধরে মাথা উঁচিয়ে মাহাতের দিকে তাকিয়ে বলে, তোমার ওই বিলিতি শাকচুন্নির চুল টানো গিয়ে। এতই চুল টানতে ইচ্ছে করলে আমার চুল কেন টানছো? ওই বিলিতে শাকচুন্নি আমার গার্লফ্রেন্ড না, জাস্ট ফ্রেন্ড হয়। হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড বলে বোনেদের সাথে পিক আপ দিলেও তার ভ্যাভ্যা করে কাটে। আমি জাস্ট ফ্রেন্ড ভাবলেও ও আমাকে ভালোবাসে, তাই এমন করেছে। আর ও কি জানে নাকি যে মেহেরিন ছাড়াও আরো বোন আছে আমার? আমাকে উল্লু বানাতে আসবে না, আমি সব শুনেছি। মেয়েটা আমরা তোমার মামাতো বোন হয়ে জেনে আরো বেশি হাইপার হয়ে গিয়েছিল। আর কি কি বলেছো শুনেছি। শুনেছিস? ভালো কথা, এখন চুপ থাক। বলেছি তো আমি জাস্ট ফ্রেন্ড ভাবি ওকে। তোমাদের ওখানে জাস্ট ফ্রেন্ডের নমুনা যে কেমন তা ভালোই জানা আছে, তাই আমার সাথে জাস্ট ফ্রেন্ড বলে ফ্লেক্স নিতে আসবে না একদম। ফুপুকে জানিয়ে দিলে তারপর বুঝবে। আচ্ছা দড়িবাস মেয়ে তো তুই, এখানে মায়ের কথা আসছে কেন? আর জাস্ট ফ্রেন্ডের নমুনা যে জানা আছে বলছিস, আমাকেও জানা কেমন নমুনা। আমি তো তোর মতো এত কিছু বুঝি না। চল আজকে থেকে তুই আর আমি জাস্ট ফ্রেন্ড। আমাকে তুই আমাদের ওখানে জাস্ট ফ্রেন্ডরা কেমন হয় তা শিখাবি আজকে থেকে। রাজি? অয়ন্তীর চেহারায় চোখ রেখে কথাগুলো বলে মাহাত। তবে অয়ন্তী সামনের দিকে তাকিয়েছিল। মাহাদের কথা শুনে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাহাত তা বুঝতে পারে। এরপর আর অয়ন্তী মাহাদের সাথে কথা বাড়ায়নি। তাদের কথাগুলো এত দূর অবধি গড়ানো উচিত হয়নি, আর বেশি এগুলি সীমা অতিক্রম হবে, তাই চুপ থাকাই ভালো। মাহাত আর কথা বাড়ায়নি, তবে বুঝতে পেরেছে এরপর সারাটা পথ অয়ন্তীর তার পাশে বসে জার্নি করতে অস্বস্তি হচ্ছে।
মাহাদির আফসোস হয়, সে একটু অতিরিক্ত বলে ফেলেছে। মেয়েটাকে এভাবে অস্বস্তিকর কথা বলা তার উচিত হয়নি একেবারে। অয়ন্তী হয়তো এবার থেকে আগের মতো আর তার সাথে স্বাভাবিকভাবে কথাও বলতে পারবে না। মাহাত ভাবে এই ট্রিপ শেষ হওয়ার আগেই তাকে অয়ন্তীর সাথে কথা বলে সব স্বাভাবিক করতে হবে। টানা 3 ঘন্টা জার্নি করে ওরা পৌঁছেছে একটা রিসর্টে, বুক করে রেখেছিল আগে থেকে। তবে যেহেতু রাত কাটানোর পরিকল্পনা নেই, তাই মেয়েদের জন্য একটা আর ছেলেদের জন্য একটা রুম বুক করেছে শুধু। জার্নি করে এসে একটু রেস্ট নেওয়ার উদ্দেশ্যেই যাদের ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে তারা ফ্রেশ হয়ে নেয়, আর বাকিরা রেস্ট নিচ্ছে, তো কেউ রিসর্ট ঘুরে দেখতে চাইছে। অন্তিক ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাইরে আসে। ভাইদের একটা কেউ দেখা যাচ্ছে না, রিসর্ট ঘুরে দেখছে হয়তো। তবে ইরফান ওদের সাথে গিয়েছে কিনা জানতে সে কল লাগায়, রিসিভ হচ্ছে না। সে বাইরে এসে এদিকে সেদিকে মাথা ঘুরিয়ে কাউকে দেখতে পায় কিনা দেখার চেষ্টা করে। না, সে যাদের খুঁজছে তাদের কাউকে দেখতে পায়নি, তবে অন্য একজনকে পেয়েছে। মিনি বিড়ালটা কারোর সাথে ধাক্কা খেয়েছে, যদিও দোষ সামনের মহিলার, অন্তিক তা স্পষ্ট দেখেছে। তবে ওই মহিলা মিনি বিড়ালকে দোষ দিচ্ছে। অন্তিক বিরক্ত হয়, সরি বলে চলে গেলেই তো হয়। এভাবে যারটার সাথে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কোন ধরনের অসভ্যতা। সে এগিয়ে যায়, যাওয়ার পথে একজন ওয়েটারকে জুসের ট্রে নিয়ে যেতে দেখা গেলে সেখান থেকে একটা গ্লাস সে নেয়। দেখে চলতে পারো না মেয়ে, চোখ কি হাতে নিয়ে ঘুরো, টেস্টটা নষ্ট করে দিলে। প্রাণেশের বেশ রাগ হয়েছে। ভদ্রমহিলা অহেতুক তাকে দোষ দিচ্ছে, কিন্তু বয়সে বড় দেখে কড়া জবাবও দিতে পারছে না। সে কানে হাত দিয়ে সরি বুঝিয়ে চলে আসতে চায়, কিন্তু মহিলা ভেবেছিলেন প্রাণিশা ন্যাকামি করে কানে হাত দিয়ে সরি বুঝিয়েছে। মুখ নেই তোমার? বাবা মা কথা বলতে শেখায়নি? ধাক্কা দিয়ে মুখে সরিটাও বলতে পারছো না? তোমার ওই কানে হাত দিয়ে ন্যাকামো সরি লাগবে না আমার। প্রাণেশার এবার রাগে খারাপ লাগায় কান্না চলে আসলো। তবে সে নিজেকে সামলিয়ে মহিলার সামনে থেকে চলে যায়, এক প্রকার তাকে উপেক্ষা করে। মহিলা অপমানিত বোধ করেন, খেপে গিয়ে কিছু বলতে নিবে তার আগে অন্তিক ওনার সামনে জুসের গ্লাস ধরে বলে, নিন, খেয়ে নিন, তারপর মাথা ঠান্ডা করুন। এত রাগ স্বাস্থ্যের জন্য খারাপ। তুমি কে? আমাকে কি চেনো? পার্সোনালি তো চিনি না, তবে ব্যবহার বংশের পরিচয়। সেই হিসেবে আপনি কেমন বংশ থেকে বিলং করেন তা অবশ্যই বুঝতে পারছি। কি বলতে চাইছো? যেটা আন্দাজ করছেন সেটাই। প্রথমত মেয়েটা আপনাকে ধাক্কা দেয়নি, আপনি ফোনের কথায় মগ্ন থেকে নিজের অসাবধানতার কারণে ওর সাথে ধাক্কা খেয়েছেন। তার উপর তাকে যা নয় তাই বলে অপমান করছেন, বাবা মা তুলে কথা বলছেন। এটাই তো আপনার বংশ পরিচয় দিতে যথেষ্ট, রাইট? তিনি হঠাৎ অচেনা কাউকে জুস অফার করতে দেখে তাকান। অন্তিকে আপাতমস্তক দেখে বলেন, তিনি অপমান বোধ করেন, তবে কিছু বলেন না, কারণ 2-1 জন তাদের বিষয়টা লক্ষ্য করেছে, তাই নিজেকে দমিয়ে নেন। অন্তিক ওনার ব্যাপারটা বুঝতে পেরে বলে, নিজের মান অপমানের ভীষণ যত্ন, অথচ অন্যের মান একদম ফেলনা, তাই না? মেয়েটা আপনাকে কিছু বলেছে? কানে হাত দিয়ে সরি বলেছে, এটা ন্যাকামো মনে হচ্ছে? এদিকে কানে ফোন লাগিয়ে মানুষকে ধাক্কা দিয়ে আবার যে ঝগড়া করছেন, এসব নাটক নয় কি? তুমি কেন অন্যের বিপদে ঢুকছো? যার সাথে সমস্যা সে কিছু বলছে না, অথচ তোমার হম্বিতম্বির শেষ নেই। যার সাথে বিবাদ সে কথা বলতে পারে না, তাই কিছু বলেনি। আর আমি তার হাজব্যান্ড, যেখানে সে আটকাবে আমি অবশ্যই সেখানে শুরু হব। মহিলা অন্তিককে মেয়েটার হাজব্যান্ড বলাতে দমে যান। যার দোষ হবে হোক, স্বামী সামনে বউকে অপমান করলে চুপ থাকবে না স্বাভাবিক, বরং ঝামেলা আরও বড় হতে পারত। তাই তিনি নিজেকে গুটিয়ে নেওয়ায় শ্রেয় মনে করেন। তবে অবাক হন মেয়েটা আসলেই কথা বলতে পারে না শুনে, সাথে একটু আফসোসও হয় মেয়েটা আসলেই কথা বলতে পারে না, আর তিনি বাবা মা কথা বলতে শেখায়নি বলে অপমান করলেন। তিনি অন্তিকের কাছে ক্ষমা চেয়ে চলে যান। প্রাণিশা তাদের মেয়েদের জন্য যে রুমটা বুক করেছে সেখানে গিয়ে কিছুক্ষণ চোখের জল ফেলে এসেছে, কাঁদলে মন হালকা হয় তার। এদিকে অন্তিক প্রাণিশাকে খুঁজতে খুঁজতে ওদেরই রুমের সামনে এসে দেখতে পায় রুম থেকে বেরোচ্ছে মেয়েটা, চোখ মুখ লাল, কেঁদেছে বোধ হয়, বোঝাই যাচ্ছে। প্রাণিশা আনমনে হাঁটতে হাঁটতে ঠিক অন্তিকের সামনে যায়, কিন্তু ধাক্কা খেতে নেবে তার আগেই সে সামনে কেউ আছে বুঝতে পেরে সরে আসে। অন্তিককে দেখে চোখ নামিয়ে নেয়, খারাপ লাগা ভুলে গিয়ে এক মুহূর্তে ওর চোখে মুখে ভয় আর লজ্জা নেমে আসে। আমি কিছু করলেই তো সাথে সাথে অ্যাকশন নাও, কখনো কামড়া কামড়ি করো তো কখনো থুতু ছাড়ো, আর অন্যদের বেলায় চুপচাপ থাকো কেন? প্রাণিশা অন্তিক যে কিছুক্ষণ আগের ঘটনার কথা বলছে তা বুঝতেই পারেনি। তবে অন্তিকের প্রথম কথা শুনে সে ভাবে তাকে থুতু ছুঁড়েছে বলে শাস্তি দিতে এসেছে, সাথে কামড়া কামড়ির কথা বলায় লজ্জাই পায়। সে অন্তিকের চোখে চোখ রাখে না কোনোভাবে।
এদিক সেদিক করে। অন্তিক ওর অবস্থা দেখে হঠাৎ ধিমি স্বরে জিজ্ঞেস করে, লজ্জা পাচ্ছ নাকি ভয় পাচ্ছ? অন্তিকের এমন স্বর শুনে প্রাণেশার বুক ধড়াস করে ওঠে। সে কোনোভাবে বোঝায়, না। কি না, ভয় পাচ্ছ না? প্রাণেশা মাথা নাড়ে। তাহলে নিশ্চিত লজ্জা পাচ্ছ। প্রাণেশা তাড়াতাড়ি হাতের তালু সামনে দিয়ে নিচে জোর করে সরায়, যার অর্থ মোটেই না। হুম, তুমি মিথ্যে বলছো। নাহলে আমার চোখের দিকে তাকাচ্ছ না কেন? তাকাও। প্রাণেশা মাথা নাড়িয়ে না বলে। হুম, তাকাও, তাহলে বুঝবে লজ্জা পাচ্ছ না। আপনি যা ভাববেন ভাবুন, আমি লজ্জা পাচ্ছি না। তাহলে তাকাও বলে সে নিজে প্রাণেশার থুতনি ধরে ওর চোখে নিজের চোখ রাখে। কয়েক সেকেন্ড তাকায় একে অপরের দিকে। তারপর হঠাৎ অন্তিক বলে, এবার বলো, কাল থুতু ছুলেছ কোন সাহসে? প্রাণেশা ভয় পায়, সাথে অবাক হয়। লোকটা তার মানে এতক্ষণ ওকে ফাঁদে ফেলেছে, আর সেও সুন্দর করে পা দিয়েছে। তবে দমে যায় না প্রাণেশা। সে বোঝায়, আপনি আমার সাথে বারবার অসভ্যতামি করবেন আর আমি একবার থুতু ছুলি দোষ? এবার প্রাণেশার ইশারা বুঝতে কষ্ট হলেও সে অনুমান করে নেয়। তোমার সাথে আমি বারবার অসভ্যতামি করেছি? কবে? মনে করে দেখুন। তুমি বলো। বলবো না। তাহলে আবার অসভ্যতামি করব। এমন জায়গায় আপনি অসভ্যতামি করতে পারেন না। ঠিক আছে, এখানে করব না। রুম বুক করাই আছে, চলো। প্রাণেশা এবার বেশ রেগে যায়। লোকটা আবার বাজে ইঙ্গিত দিচ্ছে। আপনার মতো বাজে লোক, অসভ্য লোক আর দুটো দেখিনি আমি। দেখবেও না, তোমার সাথে সব অসভ্যতামি আমিই করব। তবে যদি গত দুবারের ব্যাপার নিয়ে ডাক্তার ডেকে থাকো, তাহলে বলবো ট্রাস্ট মি, তোমার ভাবনা যে অসভ্য হতে পারি আমি। তাই বাধ্য করো না সত্যি সত্যি অসভ্যতামি করতে। দিগন্ত আর মাহাত বোনদের নিয়ে রিসর্টে ঘুরে দেখছে। এই রিসর্টটা দেখতে শহরের রিসর্টগুলোর চেয়ে ভিন্ন। শহরের রিসর্টগুলো হয় সাধারণত একটু মডার্ন ধাঁচের। তারা যে কোনো কিছুতে বিদেশি ছোঁয়া আনতে বেশি পছন্দ করে। তবে অন্তিক দিগন্তরা যে রিসর্টে উঠেছে সেটা তেমন না। এখানে প্রকৃতির ছোঁয়াকে বেশি প্রাধান্য দিয়েছে। তবে সেখানেও বেশ অভিজাত্য ধরে রেখেছে বোঝা যায়। ওরা ঘুরতে ঘুরতে একটা সুন্দর স্পটের কাছাকাছি আসে। ইসি দিতি ছবি তোলায় প্রস্তুত নেয়। ওরা নানান ভঙ্গিতেই ছবি তুলছে। ইসি এর মধ্যে খেয়াল করে ভাবি এখানে নেই তাদের সঙ্গে। প্রাণেশা তাকে আগেই বলে রেখেছিল যাতে যেখানে যাবে তাকে পাশে পাশে রাখে। ইসি বুঝতে পেরেছে তার ভাইয়ের ভয়ে ভাবি এমন বলেছে, কিন্তু সেও মানা করেনি। কারণ তার নিজেরও সেদিন যখন ভাইয়ের রুমে ভাবিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছিল, তখন খুব খারাপ লেগেছে ভাবির জন্য। তার ওপর যখন দিগন্ত ভাই অজ্ঞান হওয়ার কারণ বলে, তখন খুব মায়া লাগে। সে ভাবিকে এখানে না দেখে চিন্তায় পড়ে যায়। দিদিকে জিজ্ঞেস করে, দিদি শোন, ভাবি কোথায়? দেখেছিস এখানে সবাই আছি, কিন্তু ভাবিকে তো দেখা যাচ্ছে না। এখানেই থাকবে কোথাও, দেখো কোথায় আর যাবে। আপু, ভাবি কই? দেখেছো আমাদের মাঝে তো নেই। ভাবি নেই সেটা দেখেছি, কিন্তু ভাইয়াকেও দেখা যাচ্ছে না। আসার আগে মা বলেছে ওদের যেন একা সময় কাটাতে দিই, তাই আর দেখিনি। ভাই ভাবি একসাথে আছে, তবে তুইও এনজয় কর। বোন ওকে আশ্বস্ত করলেও কোনোভাবেই মন মানছে না। মেয়েটা ওকে খুব অনুরোধ করে বলেছিল যেন ওর সাথে সাথে থাকে। এখন হারিয়ে ফেললো। নিজে খুব আনন্দে ছবি টবি তুলছে, অথচ ভাবি যে এখানে নেই তা একটুও খেয়াল করলো না। ইসে টেনশন হচ্ছে। সে এবার তাদের রুমে ওখান থেকে ঘুরে আসবে ভাবলো, ভাবিকে যদি ওখানে পাওয়া যায় এই ভেবে। কিন্তু সাথে আর কাউকেই নিল না, কারণ অনন্তী দিথি ছবি তুলছে আর মেহরিন তাদের ফটোগ্রাফার। আবার মাহাত ভাইয়াও ফোনে কার সাথেই যেন কথা বলছে। আর দিগন্ত ভাইয়ের সাথে কথা বলা যাবে না, সে খালি অন্য ধান্দায় থাকে। তাই ভাবলো একাই যাক, অত দূরে তো আর না। দিগন্ত ফোনে একজন পেশেন্টের কিছু ফাইল দেখছিল। যদিও ওর আজ হসপিটাল থেকে ছুটি নেওয়া ছিল, কিন্তু ওর এক জুনিয়র ডক্টর পাঠিয়েছে এটা। সে বুঝতে পারছে না, তাই দিগন্তের হেল্প চাইছে। ফাইলটা চেক করে ওকে কিছু বিষয় বুঝিয়ে একটা ভয়েস মেসেজ সেট করে দেয়। তারপর বাকিদের দিকে তাকিয়ে দেখে ওরা এখনও ছবি তুলতে ব্যস্ত। কিন্তু তার ইসি কই? ওকে তো দেখা যাচ্ছে না। সে তাদের কাছে এসে জিজ্ঞেস করে, অয়ন্তী, ইসি কই? জানি না, এই তো মাত্র এখানে ছিল, কোথাও আছে হয়তো। কোথাও আছে মানে? আশ্চর্য, সবাই একসাথে এসেছিস, একসাথে থাকবে না? তারপর চারদিকে চোখ বুলিয়ে বলে, অন্তিক ভাইও এখনো এলো না, ইরফান ভাইকেও দেখা যাচ্ছে না, ভাবিও তো নেই তোদের সাথে। ওরা না হয় ছেলে মানুষ, কিন্তু ভাবি তোদের সাথে নেই, এটা খেয়াল রাখবি না? আশ্চর্য, তোরা এত কেয়ারলেস হোস কি করে?
আরে এত হাইপার হচ্ছ কেন? মা বলেছে ভাই আর ভাবিকে আলাদা থাকার সুযোগ দিতে, আমি তাই দিয়েছি। এখানে আমাকে বকছো কেন? ভাবি অন্তিক ভাইয়ের সাথেই আছে, তুই শিওর? আমরা যখন আসলাম এদিকে তখন তো ওয়াশরুমেই ছিল, ভাইও ফ্রেশ হয়েছিল। বের হয়ে সবার আগে ভাই আমরা আছি কিনা দেখেছে নিশ্চয়ই, এখন ভাবিকে পাবে হয়তো। হয়তো নিয়ে পড়ে থাক তুই, এত কেয়ারলেস কিভাবে হোস আমি বুঝতে পারছি না। বলে দিগন্ত অন্তিকে ফোন দিতে দিতেই তাদের রুমের ওই দিকটাই গেল। কি সমস্যা? ঘুরতে এসেও তোদের এত চিল্লাচিল্লি কিসের? 2 মিনিট শান্তিতে থাকবি না? তুমি মাঝখান থেকে সাধু সেজো না, তুমি আমাদের চেয়ে আরো বেশি চিল্লাচিল্লি করো। বেয়াদব হচ্ছিস সব কটা দিন দিন, বড়দের মুখে মুখে কথা বলিস। অবশ্য হবি নাই বা কেন, বড়টার থেকেই তো শিখেছিস সব। একদম আজে বাজে কথা বলবে না। আমি দেখি কাউকে কপি করি না, বুঝেছ? বেয়াদবি বলো কিংবা আদবি, সব নিজস্ব। দিদি কাদের উপরে চুল হাতে উড়িয়ে একটু ভাব নিয়ে বলে। ওর ঢং দেখে মাহাদুর মাথায় একটা গাঁটটা দেয়। আচ্ছা এখন তোদের আর ঝগড়া করতে হবে না, দিগন্ত ভাই গিয়েছে, ওরা কোথায় আছে দেখতে। আমরা ততক্ষণ কোথাও একটা বসে অপেক্ষা করি। রিসর্টে গেস্টদের আউটিং স্পটে আসলে বসার জন্য খুব সুন্দর সিটিং এরিয়ার ব্যবস্থা আছে। ওরা সেখানে গিয়েই বসে, কিন্তু দিদির ছবি তোলার শখ কমছেই না। সে অয়ন্তীকে ওখানে গিয়ে কিছু ছবি তুলে দিতে বলে, কিন্তু অয়ন্তী এমনিতেও দিগন্তের বকা শুনে মোট ঠিক নেই। সে বড় বলে ওর সব কিছু নিয়েই তাকে বকা শুনতে হয়, ছোট থেকেই এমন। ইসি দিদি কোনো ভুল করলে ঘুরে ফিরে সেই বকা খায়। তারা কোনো দোষ করলে বলে যখন ওরা এসব করছিল তখন সেই কথাই ছিল, দেখেনি এসব করতে, আটকায়নি কেন। ওরা কোথাও ব্যথা পেলেও সেই বকা শুনবে। বোনদের খেয়াল রাখেনি কেন? তবে মাঝে মাঝে বড়দের প্রতি রাগ লাগলেও বোনদের কোনো সমস্যা হলে তারও কষ্ট হয়। বড় বোনের দায়িত্ব সে বোঝে। শুধু দায়িত্ব হবে কেন, বোনদের সে ভালোবাসে, তাদের খেয়াল রাখতে হবে না। কিন্তু অহেতুক তাকে বকাঝোকা করবে কেন? তার উপর মাহাত ভাই এসে ওকে খোঁটা দিয়ে বোনদের বেয়াদবি শিখায় বলে। এর কারণেই তার মুড ঠিক নেই। সে দিদিকে ছবি তুলতে ইচ্ছে করছে না বলে বসে রইল, কিন্তু দিদি ছবি তুলবে। হয় মেহেরিন আপু না হয় মাহাত ভাই, যে কোনো একজনকে সে আসতে বলে তার সাথে। মাহাত নিজেই যেত, কিন্তু কি ভেবে যেন সে মেহেরিনকে যেতে বলল। মেহেরিন সম্মতি জানিয়ে দিদির সাথে চলে গেল। মাহাত এবার অয়ন্তীর দিকে তাকায়, মুখ ভার করে বসে আছে। তারপর হঠাৎ প্রু কুচকে ফোন বের করে ইনস্টাগ্রাম স্ক্রল করতে লাগলো। মুখটা এমন ভার করে রেখেছিস কেন? দিগন্ত বকেছে তাই, নাকি আমার কথার পিঠে জবাব দিতে পারিসনি তাই? সে চেয়ারে গা এলিয়ে জিজ্ঞেস করে। অয়ন্তী তার কথা শুনে তাকায় এক পলক। তার মনে পড়ে মাহাত ভাই কয়েক ঘন্টা আগেও কি পরিমাণ বিব্রতকর মজা করেছে তার সাথে। অস্বস্তি হয় তার, সাথে সাথেই চোখ ফিরিয়ে নেয়। ফোন স্ক্রল করতে করতে বলে, আমি যার তার বকা কিংবা খোটাতে পাত্তা দিই না, আর সব কথা জবাব দিতেও হয় না। আচ্ছা, কয়েক ঘন্টাতেই এত ম্যাচিউর হয়ে গেলি? আমি সব সময় ম্যাচিউর ছিলাম। খুব ম্যাচিউর। এত ম্যাচিউর যে ভাইয়ের সাথে ঝগড়ার মধ্যে এখনো বড়দের কথা জানিয়ে দেওয়ার হুমকি দিস। তুমি আমার বাবা ভাইকে টেনে ঝগড়া করলে তখন কিছু না, আমি কিছু বললেই দোষ। আমি তো তোর বাবা ভাইকে নিয়ে স্বাভাবিক কথা বললেও তোর খোটা লাগে, এটা কি আমার দোষ? না, তোমার দোষ হবে কেন? সব আমার দোষ। আমি ছাড়া আর কেউ কোনো দোষ করতেই পারে নাকি? ইসি নেই আমার দোষ, ভাবি নেই আমার দোষ, ভাইয়া নেই আমার দোষ। তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ছাদে দাঁড়িয়ে লুতুপুতু করবে, আশেপাশে কে আছে নেই না দেখে, তাও আমার দোষ। যত দোষ সব অয়ন্তিকার। মাহাত শুনে অয়ন্তীর অভিযোগ। মেয়েটা একদম ছোটবেলায় যেমন বায়না করত, অভিমান করত, সেভাবেই অভিমান প্রকাশ করছে মাহাদের কাছে। দিগন্ত ওকে বকেছে তাই অভিমান হয়েছে ওর। বড় বলে সবচেয়ে বেশি দায়িত্ব থাকলেও সে নিজেও কম আহ্লাদে বড় হয়নি, বরং বাড়ির বড় মেয়ে সন্তান ছিল বলে একটু বেশি পেয়েছে সব কিছু। সে দায়িত্ব হোক, আহ্লাদ হোক কিংবা বকা। এক ভাইয়ের কাছে বকা খেয়ে আরেক ভাইয়ের কাছে অভিযোগ এনে এমন কত আহ্লাদ করেছে ছোট থেকে, এমনকি মাহাদের কাছেও। কই, আগে তো এমন আদুরে লাগেনি। না, লেগেছে, কিন্তু সেটা অন্যভাবে ছিল। আজ সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা আদুরে ভাব খুঁজে পাচ্ছে সে অয়ন্তীর মধ্যে। তার কেমন অদ্ভুত অনুভূতি লাগছে। মন চাচ্ছে অয়ন্তী আরও অভিযোগ করুক, আর সে বসে বসেই শুনুক। আগে অভিযোগ আনলে তার সমাধান করে দেওয়ার তাড়া থাকতো, আর এখন বসে বসে শুধু অভিযোগ শুনতে ইচ্ছে করছে। কি আশ্চর্য!
তার অয়ন্তীকে আরও অভিযোগ করতে বলার ইচ্ছে জাগলো। ও বলবে আর সেই গালে হাত দিয়ে ওর সব কথা শুনবে, কিন্তু সত্যি সত্যি যদি এ কথা সে বলে বসে তাহলে সেটা খুব বাজে একটা ব্যাপার হয়ে যাবে। সে চেয়েছিল এই সুযোগে বসে অয়ন্তীকে বলবে, আসার সময় ওই ঘটনা যেন ভুলে যায় আর সব কিছু স্বাভাবিকভাবেই যেন নেয়। কিন্তু এখন তো মনে হচ্ছে সে নিজেই এরপর স্বাভাবিক হতে পারবে না। কী আশ্চর্য! এমন হলে খুব অকওয়ার্ড হয়ে যাবে পুরো ব্যাপারটা। সারা জীবন মেহেরিনের মতো করে ভালোবেসে এসেছে অয়ন্তী, দিতি আর ইশিকে। এর মধ্যে বিচ্ছিরি ভাবনা মাথায় এলে সেটা কেউ টের পেলেও মুখ দেখানোর উপায় থাকবে না। সে হুট করে বলে, শোন অয়ন্তী, আসার সময় যা বলেছি ওটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল। ইচ্ছে করে থেকে অস্তিত্বে ফেলার উদ্দেশ্য বলিনি, তাই ওই ব্যাপারটা ভুলে যা আর স্বাভাবিক থাকার চেষ্টা কর আগের মতো।